আজকে যেটা পড়ানো বিষয় সেটা হচ্ছে আপেক্ষিক তাপ সংক্রান্ত বিভিন্ন সমস্যা। আগের ক্লাসে আমরা দেখেছি যে আপেক্ষিক তাপ বলতে যেটা বোঝায়, আপেক্ষিক তাপ আপেক্ষিক তাপ বলতে বোঝায় যে কোনো পদার্থের একক ভরের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে তাকে তার আপেক্ষিক তাপ বলা হয়। এবং এই আপেক্ষিক তাপের যে সংজ্ঞা সেখান থেকে আমরা পেয়েছিলাম যে এই আপেক্ষিক তাপ যেটা হয় সেই আপেক্ষিক তাপটা কোনো পদার্থের কর্তৃক গৃহীত বা বর্জিত বোধগম্য তাপের পরিমাপের ক্ষেত্রে এটা ব্যবহৃত হয়। এবং সেখানে দেখেছিলাম যে গৃহীত বা বর্জিত তাপের পরিমাণ যদি এইচ হয়, এইচ ইকুয়ালস হচ্ছে পদার্থের ভর এম ইন্টু ওই পদার্থের উপাদানের আপেক্ষিক তাপ এস এবং উষ্ণতার পরিবর্তন ডেল্টা টি। এই সমীকরণটা আগের দিন ক্লাসে আমরা করিয়েছিলাম। এখন এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, এস ইজ ইকুয়ালস টু এইচ বাই এম ইন্টু ডেল্টা টি। এটা আমরা লিখতে পারি। এখানে দেখা যাচ্ছে যে এই যে সমীকরণটা, এই সমীকরণ দেখা যাচ্ছে যে কোনো পদার্থের কর্তৃক গৃহীত বা বর্জিত তাপ বাই পদার্থের ভর গুণ উষ্ণতার পার্থক্য, এটা কোনো পদার্থের আপেক্ষিক তাপের পরিমাপ হয়। এবং এখান থেকে দেখা যায়, এই সমীকরণটা থেকে আমি বলতে যদি দেখানো যায় যে আমরা প্রমাণ করতে পারি যে কোনো একটা পদার্থের ভর, মানে নির্দিষ্ট কোনো পদার্থের ভর এবং উষ্ণতার পার্থক্য হলে তার কিন্তু আপেক্ষিক তাপের পরিমাণের কিন্তু কোনো পার্থক্য হয় না, কারণ এটা পুরোপুরি পদার্থের উপাদানের প্রকৃতির উপর নির্ভর করে। এখন সেটা আমরা যদি দেখাই, যে এটা আমরা বলতে পারি যে কোনো পদার্থের ভর ও উষ্ণতার পার্থক্য, উষ্ণতার পরিবর্তনের পার্থক্য হলেও, উষ্ণতা পরিবর্তনের পার্থক্য হলেও তার আপেক্ষিক তাপের কোনো পরিবর্তন হয় না। এটা প্রমাণ করার জন্য আমরা কি একটা ক্যালকুলেশন দেখাতে পারি। ধরি এম ভরের কোনো পদার্থের টি ডিগ্রি সি উষ্ণতা বাড়ালে প্রয়োজনীয় তাপ এইচ। তাহলে আমি বলতে পারি যে বস্তুর ভর যদি দ্বিগুণ করে দেওয়া হয় তাহলে বস্তুর ভর যদি দ্বিগুণ করে দেওয়া হয় তাহলে প্রয়োজনীয় তাপ দ্বিগুণ হবে। প্রয়োজনীয় তাপ ইকুয়ালস যদি এইচ হয়, তাহলে ভর, অতএব 2m ভরের কোনো বস্তুর ক্ষেত্রে 2m ভরের বস্তুর ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি করতে গেলে প্রয়োজনীয় তাপ ভরের বস্তুর টিএসএসের উষ্ণতা বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপ ইকুয়ালস টু 2h হবে। আবার 2m ভরের বস্তুর 2t ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপ কত হবে? তাহলে 2 ইন্টু 2h সমান সমান 4h হবে। ঠিক আছে, তাহলে এই সবকটা থেকে আমি কী দেখতে পাচ্ছি? এখন দেখা যায় এই সবকটার ক্ষেত্রে যে গৃহীত বা বর্জিত তাপের পরিমাণ, উষ্ণতার পরিবর্তন এবং ভর, এই যে গৃহীত তাপের পরিমাণ, উষ্ণতার পরিবর্তন ও ভর, এই তিনটে ক্ষেত্রে আমি এটা নিই, তাহলে প্রতি ক্ষেত্রে দেখা যাবে যে এদের এই অনুপাতটার মান কিন্তু সবসময় একই হচ্ছে, যেটা হচ্ছে এই সমানুপাতিক অনুপাতটাকে আমরা বলি হচ্ছে আপেক্ষিক তাপ। তাহলে আমি দেখতে পাচ্ছি, তাহলে প্রথম ক্ষেত্রে গৃহীত তাপ এইচ বাই বস্তুর ভর এম, উষ্ণতা পরিবর্তন ডেল্টা টি। ঠিক আছে, তাহলে গৃহীত তাপ এটা হচ্ছে, এটা তাহলে কী হবে?
প্রথম ক্ষেত্রে আপেক্ষিক তাপ। দ্বিতীয় ক্ষেত্রে গৃহীত তাপ হচ্ছে 2H, ভর 2m, উষ্ণতা পরিবর্তন ডেল্টা টি। সেটা কি হচ্ছে, এটা আমরা S2 যদি বলি তাহলে S2 কি আসলো, S2 দেখা যাচ্ছে এখান থেকে 2 কেটে গিয়ে H/m/ডেল্টা টি। তৃতীয় ক্ষেত্রে যদি আমি কথা বিচার করি 4H, এটা 2m 2 ডেল্টা টি ইকুয়াল টু S3। তাহলে S3 কি আসছে, 4 কেটে গেল H/m/ডেল্টা টি। অর্থাৎ আমরা বলতে পারি যে S1 ইকুয়ালস টু S2 ইকুয়ালস টু S3। অর্থাৎ তিনটে আলাদা ক্ষেত্রে কিন্তু আপেক্ষিক তাপের পরিমাণ একই থাকছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে কোনো পদার্থের ভর ও উষ্ণতার পরিবর্তনের পার্থক্য হলেও তার আপেক্ষিক তাপের কোনো পরিবর্তন হয় না। এখন আমরা কিন্তু জানি, এখান থেকে একটা কথা বলে দিই যে তরল পদার্থের মধ্যে জলের আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি। তরলের মধ্যে জলের আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি এবং এর মান CGS পদ্ধতিতে 1 ক্যালোরি গ্রাম টু দি পাওয়ার -1 ডিগ্রি সেলসিয়াস টু দি পাওয়ার -1। মনে রাখতে হবে যে কোনো পদার্থের যদি একই উষ্ণতা বৃদ্ধি করতে হয় তাহলে দেখা যাবে যে পদার্থের আপেক্ষিক তাপের মান বেশি তার ক্ষেত্রে বেশি তাপ দিতে হবে, যার ক্ষেত্রে আপেক্ষিক তাপের পরিমাণ কম তার ক্ষেত্রে কম তাপ দিলেই ওই উষ্ণতার পরিবর্তনটা ঘটবে। অর্থাৎ এখানে আমরা বলতে পারি যে একই ভরে দুটি বস্তুর মধ্যে যদি একই পরিমাণ তাপ দেওয়া হয় তাহলে যে বস্তুর আপেক্ষিক তাপের পরিমাণ বেশি তার উষ্ণতা বৃদ্ধি কিন্তু কম হবে। একই ভরের দুটি ভিন্ন উপাদানের বস্তুতে সম পরিমাণ তাপ দিলে যে পদার্থের আপেক্ষিক তাপ বেশি তার উষ্ণতা বৃদ্ধি কম হবে। অর্থাৎ বলা যায় বস্তুর উষ্ণতা বৃদ্ধি আপেক্ষিক তাপ পরিমাণ, উষ্ণতা বৃদ্ধি আপেক্ষিক তাপের সঙ্গে ব্যস্তানুপাতিক, উষ্ণতা বৃদ্ধি আপেক্ষিক তাপের সঙ্গে ব্যস্তানুপাতিক থাকে। আচ্ছা, এখান থেকে তাহলে বলা যায় যে কিছু কোশ্চেন আসে, যেমন সেক দেওয়ার জন্য জল উপযুক্ত তরল কেন? সেক দেবার জন্য জল উপযুক্ত তরল রূপে বিবেচিত হয় কেন? উত্তরটা কি? উত্তরটা বাড়িতে করবে। উত্তরটা হচ্ছে যে বিবেচিত হয় কেন। উত্তর হচ্ছে যে জলের আপেক্ষিক তাপ সর্বোচ্চ, মানে জলের মধ্যে তাই জন্য দেখা যায় যে একই ভরের অন্যান্য তরলের তুলনায় সমপরিমাণ উষ্ণতা বৃদ্ধি ঘটাতে গেলে জলকে বেশি পরিমাণ তাপ দিতে হয়। জল উষ্ণতা 100 ডিগ্রি বৃদ্ধি করতে গেলে যে পরিমাণ তাপ দিতে হবে সেটা অন্যান্য তরলের তুলনায় বেশি হবে, ফলে জল খুব দেরিতে গরম হয় অন্যান্য তরলের তুলনায়। ফলে বেশি তাপ গ্রহণ করে। এবার সেক দেওয়ার বোতলে বা কোনো একটা যদি হট ব্যাগের মধ্যে নিয়ে জলকে নেওয়া হয় তাহলে সেটা নির্দিষ্ট হারে তাপ বর্জন করলে উচ্চ আপেক্ষিক তাপের কারণে জলের উষ্ণতা হ্রাস পেতেও বেশি সময় লাগবে।
অর্থাৎ যেহেতু একটা নির্দিষ্ট উষ্ণতা বৃদ্ধি করতে সে বেশি তাপ নিচ্ছে, তাকে নির্দিষ্ট উষ্ণতা হ্রাস করতে গেলে তাকে বেশি তাপ ছাড়তে হবে, বেশি তাপ ছাড়তে গেলে বেশি সময় লাগবে, ফলে জল ঠান্ডা হতেও বেশি সময় নেয়, ফলে অনেকক্ষণ ধরে জলকে গরম থাকে এবং অনেকক্ষণ ধরে তাপ নেওয়া সেঁক নেওয়া যায়। এই জন্যই অন্যান্য তরলের তুলনায় জলকে ব্যবহার অনেক বেশি সুবিধাজনক। এছাড়াও জল অন্যান্য তরলের তুলনায় জল অনেক বেশি নিরাপদ, জলকে ব্যবহার করা যায়, জল গায়ে লাগলে কিছু হয় না। ফলে এই কারণেই মেন কথা হচ্ছে যে উচ্চ আপেক্ষিক তাপের জন্য জলের নির্দিষ্ট উষ্ণতা বৃদ্ধি করতে গেলে নির্দিষ্ট বেশি পরিমাণ তাপ নেয় অন্যান্য তরলের তুলনায়, ফলে ঠান্ডা হওয়ার সময় সে অন্যান্য তরলের তুলনায় বেশি পরিমাণ তাপ বর্জন করে এবং এই জন্যই জল অনেকক্ষণ গরম থাকে, অনেকক্ষণ ধরে সেঁক নেওয়া যায়। এর আরও অনেক কোশ্চেন আছে, জল অপেক্ষা দুধ তাড়াতাড়ি গরম হয় কেন? এটাও জলের তুলনায় দুধের আপেক্ষিক তাপ কম, তাই নির্দিষ্ট উষ্ণতা বৃদ্ধি করতে গেলে জলের থেকে দুধ কম তাপ নেয়, ফলে অনেক তাড়াতাড়ি সে কিন্তু গরম হয়ে যায় জলের তুলনায়।